হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব কাই স্কোয়ার নিয়ে ইন ডেপথে। ঠিক আছে, তো কাই স্কোয়ারের দুই ধরনের টেস্ট হয়। সরি, পেন্সিল। ইয়াপ। তো তো কাই স্কোয়ার টেস্ট। সো জেনারেলি কাই স্কোয়ারের দুই ধরনের টেস্ট হয়। একটা হচ্ছে গিয়ে টেস্ট অফ অ্যাসোসিয়েশন অথবা রিলেশনশিপ। সেকেন্ডলি এটা হচ্ছে গিয়ে গুডনেস অফ ফিট টেস্ট। গুডনেস অফ ফিট টেস্ট। তো জেনারেলি কাজ করে এই দুই ধরনের টেস্ট হয়। অ্যান্ড এখানে আমি দুইটা প্রবলেম সিলেক্ট করে রাখছি দুই ধরনের টেস্টের উপর বেস করে। তো এগুলো নিয়ে আমরা পড়ে আসতেছি। এখন ফার্স্ট অফ অল কাই স্কোয়ার নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে গিয়ে যে কাই স্কোয়ার ইজ এ নন প্যারামেট্রিক টেস্ট। ঠিক আছে, কাই স্কোয়ার ইজ এ নন প্যারামেট্রিক টেস্ট। তো কেন কাই স্কোয়ার নন প্যারামেট্রিক টেস্ট? এটার অনেকগুলো কারণ আছে। ফার্স্ট অফ অল, কাই স্কোয়ার অনলি ডিলস উইথ ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলস। ঠিক আছে, কাই স্কোয়ার অনলি ডিলস উইথ ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলস অ্যান্ড ওই সব ভেরিয়েবলসের ফ্রিকোয়েন্সি নিয়ে, ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলস অ্যান্ড দেয়ার ফ্রিকোয়েন্সিস ফ্রিকোয়েন্সিস। ওকে, হ্যাঁ, অ্যান্ড দেয়ার ফ্রিকোয়েন্সিস। তো এখন কাহিনীটা হচ্ছে গিয়ে যে কাই স্কোয়ারের নন প্যারামেট্রিক টেস্টের কাহিনী হচ্ছে গিয়ে যে কাই স্কোয়ারের ডিস্ট্রিবিউশন, যেটা টেস্টের ডিস্ট্রিবিউশন, ওইটা আসলে রাইট স্কিউড হয়। এটা হচ্ছে গিয়ে ফার্স্ট জিনিস। এখন রাইট স্কিউড কেন হয় সেটার কারণ হচ্ছে গিয়ে যে কাই স্কোয়ারের যে ফর্মুলাটা, তো ফর্মুলাটা জেনারেলি এরকম হয়, অর্থাৎ অবজার্ভড নাম্বার মাইনাস এক্সপেক্টেড নাম্বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্সপেক্টেড নাম্বার স্কোয়ার। তো এখন এখানে কাহিনীটা দেখেন যে এটা হোল স্কোয়ার আছে, অর্থাৎ কাই স্কোয়ারের যে স্কোরের যে ভ্যালুটা, ওইটা কখনোই নেগেটিভ হবে না, ওইটা অলওয়েজ পজিটিভ হবে। অ্যান্ড সেই জন্য কাই স্কোয়ার স্কোরের ডিস্ট্রিবিউশনটা আসলে একটু রাইট স্কিউড হয়। ঠিক আছে, অ্যান্ড যদি 95% কনফিডেন্স ইন্টারভ্যাল যদি আমরা কনসিডার করি, তাহলে এই 5% পোর্শনটা হচ্ছে গিয়ে কাই স্কোয়ারের রিজেকশন এরিয়া। অ্যান্ড এই পুরা 95%, সরি, ঠিক আছে, 95% পোর্শন হচ্ছে গিয়ে আপনার অ্যাকসেপ্টেন্স এরিয়া। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে কাই স্কোয়ারের কাহিনী। আমি একটু অন্য কালার দিয়ে দেখাই, বলি 95% acceptance region, and এই 5% হচ্ছে রিজেকশন এরিয়া। তো আশা করি কাই স্কোয়ারের যেসব প্রিলিমিনারি নলেজ, ওগুলো সম্পর্কে একটা ভালো আইডিয়া আপনারা পেয়েছেন। তো এখন আমরা চলে যাব কাই স্কোয়ারের গুডনেস অফ ফিট টেস্টে। গুডনেস অফ ফিট। এখন আমরা আলোচনা করব গুডনেস অফ ফিট টেস্টটা নিয়ে। তো গুডনেস অফ ফিট টেস্টটা নিয়ে আলোচনা করার আগে সবচেয়ে ভালো হয় যদি আমরা একটা এক্সাম্পল, অর্থাৎ প্র্যাকটিক্যাল প্রবলেম যদি সলভ করি, অ্যান্ড ওইটা সলভ করতে করতে যদি বোঝার চেষ্টা করি যে গুডনেস অফ ফিট দ্বারা আসলে অ্যাকচুয়ালি আমরা কী টেস্টটা করতে চাচ্ছি। তো গুডনেস অফ ফিটের হাইপোথিসিসটা কী হতে পারে, অ্যান্ড ফাইনালি আসলে আমরা কী ডিসিশন মেকটা করতে চাচ্ছি। তো এখন এখানে বলতেছে যে একটা এ গেম ইনভলভস রোলিং এ 6-sided ডাই। তো 6-sided ডাই মানে হচ্ছে কি আসলে এই যে ছক্কার যে গুটি, ওইটার কথা বলতেছে। তো ছক্কার গুটিটা 120 টাইম রোল করা হয়েছে। তো টু এনশিওর দ্য ডাই ইজ ফেয়ার, দ্য এক্সপেক্টেড আউটকাম ফর ইচ সাইড ইজ ইকুয়াল। ঠিক আছে, তো বলা হচ্ছে যে ডাইসটা যে মানে কোনো ধরনের মডিফাইড না, ডাইসটা মানে যদি ফেয়ার ডাইস বলা হইতেছে, তো ফেয়ার ডাইস যদি হয়, তো তাহলে এক্সপেক্টেড আউটকাম অফ ইচ সাইড ইজ ইকুয়াল। এর মানে হচ্ছে কি যে প্রত্যেকটা সাইড আসার পসিবিলিটি হচ্ছে কি ইকুয়াল। তো প্রত্যেকটা সাইড মানে কি, মানে ছক্কার তো আপনার 6টা সাইড থাকে, 1 2 3 4 5 6। এখন ডাইসটা যদি আপনার একদম পারফেক্ট থাকে, ডাইসের মধ্যে যদি কোনো ধরনের মডিফিকেশন না থাকে, তো তাহলে প্রত্যেকটা সাইড আসার প্রবাবিলিটি
1/6 হবে, তাই না? তো এটাই এখানে বলতেছে যে টু এনশিওর দ্য ডাই ইজ ফেয়ার দ্য এক্সপেক্টেড আউটকাম ফর ইচ সাইড ইজ ইকুয়াল উইথ ইচ সাইড এক্সপেক্টেড টু কাম আপ 20 টাইমস ইন 120 রোজ। তো 1/6, তো আমি যদি 120 বার যদি আমি টোটাল টাইমস যদি থ্রো করি, তাহলে 1/6 আসলে 20 টাইমস হয়। তো অর্থাৎ 120 টাইমস 6 সেটা হচ্ছে গিয়ে 20 টাইমস। However, the observed frequencies after 120 rolls were as follows. কিন্তু যে সময় 120 বার আসলে থ্রো করা হয়েছে ডাইসটা, তো তখন আসলে এরকম মানে আসছে ফ্রিকোয়েন্সিগুলা। যেমন সাইড 1 মানে হচ্ছে গিয়ে ওই ছক্কার ১ নম্বর সাইডটা আপনার ২০ বার আসার কথা ছিল, কিন্তু আসলে আসছে ১৮ বার। ২ নম্বর সাইডটা আসছে ২২ বার। ৩ নম্বর সাইডটা আসছে ২০ বার, এরপর ১৫ বার, ২৫ বার, ২০ বার। তো এখন আমাদের টেস্ট করতে হবে যে আমাদের ডাইসটা আদৌ একটা ফেয়ার ডাইস কিনা। ফেয়ার ডাইস মানে আদৌ কোনো মডিফিকেশন ছাড়া ডাইস কিনা, আদৌ একটা পিওর ডাইস কিনা, এটা আমাদের এখন টেস্ট করতে হবে। তো এই ধরনের সিনারিও যদি থাকে, তো এই ধরনের সিনারিও বেস টেস্ট আমরা কাই স্কোয়ারের গুডনেস অফ ফিট দ্বারা আমরা করে থাকি। ঠিক আছে? তো এখন আমরা আসলে এই জিনিসটাকে একটু সুন্দর করে সাজায় লেখার ট্রাই করি। তো এখন ফার্স্ট অফ অল আমার স্যাম্পল স্পেস হচ্ছে 120। সো দ্যাট ইজ n ইকুয়ালস টু 120 টাইমস। তো 120 টাইমস আমার হচ্ছে গিয়ে ডাইসটা থ্রো করা হয়েছে। ঠিক আছে? এখন প্রত্যেকটা থ্রো থ্রো করা হয়েছে, এর মানে এখন এখানে আমরা একটা টেবিল বানাই। তো অর্থাৎ 1 1 2 3 4 5 6। তো এখন এক্সপেক্টেড যেটা সেটা হচ্ছে গিয়ে 1/6 1/6 1/6 1/6 1/6 অ্যান্ড 1/6। এটা হচ্ছে গিয়ে আমার এক্সপেক্টেড আউটকাম বলতে পারেন আপনারা। ঠিক আছে? অর্থাৎ এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি, এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। না, এটা আসলে এক্সপেক্টেড আউটকাম হবে, যেহেতু এখানে আমরা প্রবাবিলিটি নিয়ে কথাবার্তা বলতেছি। তাহলে কিন্তু অবজার্ভড ফ্রিকোয়েন্সি আসলে সেটা হচ্ছে গিয়ে 1 2 3 4 5 6। তো অবজার্ভড ফ্রিকোয়েন্সি হচ্ছে গিয়ে ১৮ ২২ ২০ ১৫। তো ১৮ ২২ ২০ ১৫ ২৫ ২০ ২৫ ২০। তো ঠিক আছে। তো আসলে এখানে আসার কথা ছিল যে 120 ইনটু যদি 1/6 আপনি যদি করেন, তাহলে 20 আসার কথা ছিল প্রত্যেকটা কিয়ের মধ্যে। মানে যতবার ডাইটা থ্রো করা হবে, তো প্রত্যেকটা নাম্বার 1 2 3 4 অথবা 5 অথবা 6 সাইড, এগুলো আসলে 20 বার করে আসার কথা ছিল। কিন্তু এখন আমরা দেখতেছি যে এগুলো আসলে আমরা পাইতেছি ডিফারেন্ট টাইমস। 20-এর চেয়ে কখনো কম পাইতেছি, কখনো 20-এর চেয়ে বেশি পাইতেছি, এরকম কখনো আবার 20ও আসতেছে। তো এখন কাহিনী হইতেছে কি যে আমাকে প্রুফ করতে হবে যে ডাইটা ফেয়ার কিনা এট দ্য 0.05 সিগনিফিকেন্স লেভেল। ঠিক আছে? তো এখন এখানে নাল হাইপোথিসিসটা কি হবে? সো হোয়াট উইল বি দ্য নাল হাইপোথিসিস? তো নাল হাইপোথিসিস H naught will be the die is fair। ঠিক আছে? আর অল্টারনেটিভ হাইপোথিসিসটা এখানে হবে হাইপোথিসিস দ্যাট ইজ HA, সেটা হবে গিয়ে the die is not fair।
ইজ নট ফেয়ার, ঠিক আছে? তো এখন প্রশ্ন আসতে পারে যে আমার এখানে অবজেক্টিভে তো বলছে যে টেস্ট দ্য ডাই ইজ ফেয়ার এর 0.05 সিগনিফিকেন্স লেভেল, অর্থাৎ আচ্ছা 0.05 সিগনিফিকেন্স লেভেল মানে কি, মানে হচ্ছে কি আলফা ইকুয়ালস টু 0.05। আচ্ছা, তো প্রশ্ন আসতে পারে যে এখানে বলছে যে টেস্ট দ্য ডাই ইজ ফেয়ার 0.05, তাহলে আপনি নাল হাইপোথিসিসে কেন ফেয়ার নিলেন, অল্টারনেটিভ হাইপোথিসিসে কেন ফেয়ার নিলেন না? নাল হাইপোথিসিসে ফেয়ারটা নিছি কারণ দেখেন আমার এক্সপেক্টেড ছিল যে 20 টাইমস করে আসবে, ঠিক আছে? 1/6 1/6 1/6 মানে 20 টাইমস করে আসবে, কিন্তু অবজার্ভডে আমরা দেখতেছি যে আসলে 20 টাইমসের কখনো কম আসতেছে, কখনো 20 টাইমসের বেশি আসতেছে। তো সেই জন্য আমরা অল্টারনেটিভে নিছি যে ডাই ইজ নট ফেয়ার, আর নাল হাইপোথিসিসের মধ্যে নিছি ডাই ইজ ফেয়ার। কারণ নাল হাইপোথিসিসটা আসলে যেটা এক্সপেক্টেড করা হয় ওইটা যদি মিলে যায় তো সেটা হচ্ছে কি নাল হাইপোথিসিস। এই যে এক্সপেক্টেড বলতে এই এক্সপেক্টেডের কথা বলতেছি, নট অবজেক্টিভের কথা বলতেছি না। তো এই হইতেছে কি ব্যাপার, তো এই জন্য আসলে নাল হাইপোথিসিসটা আমরা এরকম ধরছি, আর অল্টারনেটিভ হাইপোথিসিসটা ধরছি যে ইজ নট ফেয়ার। তো এখন আমরা ডিসিশন রুল নিয়ে কথাবার্তা বলি। তো ডিসিশন রুল নিয়ে কথাবার্তা বলার আগে এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম নিয়ে একটু কথা বলতে হবে, যে এখানে ডিগ্রিজ অফ ফ্রিডমটা কত হবে। তো এখানে ডিগ্রিজ অফ ফ্রিডমটা হবে গিয়ে যে নাম্বার অফ ক্যাটাগরিজ কে মাইনাস ওয়ান। তো কে নাম্বার অফ ক্যাটাগরিজ এখানে কত, এখানে নাম্বার অফ ক্যাটাগরিজ হচ্ছে 6। 6 মানে হচ্ছে কি এই যে ছক্কার তো 6টা সাইড, তো প্রত্যেকটা সেট হচ্ছে কি এক একটা ক্যাটাগরি, অ্যান্ড এক একটা ক্যাটাগরি ওয়াইজ আমরা এক একটা ফ্রিকোয়েন্সি পাইতেছি। তো এই জন্য এখানে কে হবে গিয়ে আপনার 6 মাইনাস 1, তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে গিয়ে 5, অ্যান্ড আলফা হচ্ছে গিয়ে আমার 0.05, ঠিক আছে? তো আলফা যদি 0.05 এর মানে হচ্ছে গিয়ে কনফিডেন্স ইন্টারভাল হচ্ছে গিয়ে 0.95 অর 95%, আর সিগনিফিকেন্স লেভেল 0.05 মানে হচ্ছে গিয়ে 5%, ঠিক আছে? সো দিজ আর জাস্ট সেম জিনিস। 5%, 0.05, 0.95 মানে হচ্ছে গিয়ে 95%। তো এখন আমার কি করতে হবে, এখন আমার ফর্মুলা দিয়ে ম্যাথটা করতে হবে। তো আমি এখন এখানে একটু আবার সুন্দর করে ব্যাপারটা লিখি যে এক্সপেক্টেড ই জে হবে গিয়ে 1 2 3 4 5 6, অর্থাৎ 20 20 20 20 20 20, তাই না? অ্যান্ড আমার অবজার্ভ ফ্রিকোয়েন্সি হচ্ছে, আই হোপ এটা আমি কপি করতে পারবো, সিলেকশন এটা এই যে, তো এই হচ্ছে গিয়ে আমার অবজার্ভ ফ্রিকোয়েন্সি। তো এখন আমার ফর্মুলাটা হচ্ছে অবজার্ভ ফ্রিকোয়েন্সি ও জে। তো এখন কাই স্কোয়ার আমরা এভাবে ডিনোট করি, কাই স্কোয়ার ইকুয়ালস টু সামেশন ও জে মাইনাস ই জে স্কোয়ার ডিভাইডেড বাই ই জে, ঠিক আছে? তো এখন কি করতে হবে, এখন হচ্ছে গিয়ে ও জে মাইনাস ই জে, তো 18 মাইনাস 20, তাহলে 18 মাইনাস 20 স্কোয়ার ডিভাইডেড বাই 20 প্লাস, যেহেতু সামেশন আছে সেহেতু প্লাস বসবে। তো সিমিলারলি হচ্ছে গিয়ে 22 মাইনাস 20 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 20 প্লাস এভাবে ডট ডট, অ্যান্ড লাস্টে হবে গিয়ে 20 মাইনাস 20 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 20। তো আপনি যে সময় ম্যাথটা মানে সলভ করবেন, যোগ বিয়োগ করবেন, তো যোগ বিয়োগ করার পরে আনসারটা আসবে 2.9, যোগ বিয়োগ করার পর আনসারটা আসবে 2.9, অর্থাৎ কাই স্কোয়ারের স্কোর হচ্ছে গিয়ে দিস ইজ কাই স্কোয়ার স্কোর। তো এখন আমার ডিসিশন মেক করতে হলে কী করতে হবে, এই কাই স্কোয়ার স্কোরটা আমার
কাই স্কোয়ার এই যে ক্যালকুলেটেড স্কোরটা কম্পেয়ার করতে হবে কাই স্কোয়ার টেবুলেটেড স্কোরের সাথে, ঠিক আছে? তো এই জন্য আমরা যাব কাই স্কোয়ার টেবল, ঠিক আছে? তো কাই স্কোয়ার টেবলে গিয়ে এই লিঙ্কে যাব। হ্যাঁ, এই লিঙ্কে যাওয়ার পর আমার হচ্ছে গিয়ে 5% লেভেল অফ সিগনিফিক্যান্স। সো এই যে 5% 0.05 অ্যান্ড আমার ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে গিয়ে এখানে 5 6 - 1 5। তো এটা হচ্ছে গিয়ে 11.07, ঠিক আছে? তো এটা হচ্ছে গিয়ে একটু জুম করে দেখাই, এটা হচ্ছে গিয়ে 11.07, অর্থাৎ কাই স্কোয়ার টেবলেটেড ভ্যালু হচ্ছে গিয়ে 11.07। 11.07 কখন? সেটা হচ্ছে গিয়ে যে সময় 5 ডিগ্রিজ অফ ফ্রিডম অ্যান্ড 0.05 লেভেল অফ সিগনিফিক্যান্স। তো তখন কাই স্কোয়ারের ভ্যালু হচ্ছে কি 11.07। এখন ডিসিশন মেকার হচ্ছে কি এরকম, যদি 2.9 যদি গ্রেটার দেন 0.7 হইতো তাহলে আমরা বলতাম রিজেক্ট নাল হাইপোথিসিস, রিজেক্ট নাল। বাট এটা হচ্ছে গিয়ে আসলে এটা হচ্ছে গিয়ে যে লেস দেন 11.07। তো এর মানে হচ্ছে গিয়ে আমরা ডিসিশন মেক করবো যে উই মে নট রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস, রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। তো এর মানে কি? এর মানে হচ্ছে গিয়ে যে আমরা যে টেস্টটা করছি এখন, যে গুডনেস অফ ফিটের টেস্টটা করছি, এটা 5% লেভেল অফ সিগনিফিক্যান্সে স্ট্যাটিস্টিক্যালি নট সিগনিফিক্যান্ট, লেভেল অফ সিগনিফিক্যান্সে স্ট্যাটিস্টিক্যালি at statistically not significant, not significant। এর মানে হচ্ছে কি the dice is fair, the die is fair, ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে কাই স্কোয়ারের মাধ্যমে আমরা টেস্ট করে আমরা 95% কনফিডেন্স ইন্টারভাল অথবা 5% লেভেল অফ সিগনিফিকেন্সে ব্যাপারটাকে ডিসিশন মেকারে বলতেছি যে দ্য ডাই ইজ ফেয়ার। সো টু রিক্যাপ, আপনাদের কাছে যদি এরকম কোয়েশ্চেন আসে, এরকম যদি কোয়েশ্চেন থাকে যদি বলে হ্যাঁ, তো কোয়েশ্চেনটা আসলে একটু খেয়াল করে, কোয়েশ্চেনটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি বেসড, ঠিক আছে? তো ফ্রিকোয়েন্সি বেসড কোয়েশ্চেন যদি এইরকম থাকে অ্যান্ড লাস্টে যদি বলে যে টেস্টটা ইফ দ্য ডাই ইজ ফেয়ার অ্যাট 5% লেভেল অফ সিগনিফিক্যান্স অথবা সিগনিফিক্যান্স লেভেল, তো তখন আপনি অটোমেটিক্যালি বুঝে নেবেন যে আসলে আপনাকে এই মুহূর্তে কাই স্কোয়ারের গুডনেস অফ ফিট টেস্টটা আসলে করতে হবে। তো গুডনেস অফ ফিট টেস্টটা বোঝার আরেকটা ইজি উপায় হচ্ছে যে এক্সপেক্টেড ভার্সাস অবজার্ভড, ঠিক আছে? গুডনেস অফ ফিটের মেইন জিনিসটা হচ্ছে গিয়ে যে এক্সপেক্টেড ভার্সাস অবজার্ভড, অবজার্ভড। তাহলে নাল হাইপোথিসিসটা কী হবে? নাল হাইপোথিসিসটা হবে কি এক্সপেক্টেড ইকুয়ালস টু অবজার্ভড, আর অল্টারনেটিভ হাইপোথিসিস হবে কি এক্সপেক্টেড নট ইকুয়ালস টু অবজার্ভড। অর্থাৎ ডাই ইজ ফেয়ার হবে গিয়ে নাল হাইপোথিসিস, আর ডাই ইজ নট ফেয়ার হবে গিয়ে যে অল্টারনেটিভ হাইপোথিসিস। তো এই হইতেছে গিয়ে একটা ওভারভিউ ছিল ইউজিং এ প্র্যাকটিক্যাল প্রবলেম অফ দ্য গুডনেস অফ ফিট টেস্ট, কাই স্কোয়ার গুডনেস অফ ফিট টেস্ট। এখন আমরা চলে যাব, এখন আমরা কথা বলবো আরেকটা ইম্পর্টেন্ট টেস্ট নিয়ে, যেটা হচ্ছে গিয়ে যে কাই স্কোয়ার। এটা আসলে বেশি ইম্পর্টেন্ট, কাই স্কোয়ার টেস্ট অফ অ্যাসোসিয়েশন, টেস্ট অফ অ্যাসোসিয়েশন। আচ্ছা, এখন আমরা কথা বলবো কাই স্কোয়ার টেস্ট অফ অ্যাসোসিয়েশন নিয়ে। অ্যান্ড এইটার জন্য আমাদের একটা প্রবলেম আমরা সেট করে রাখছিলাম। প্রবলেমটা আমি কাইন্ডলি নিয়ে আসি এখানে। এই হচ্ছে গিয়ে প্রবলেমটা।
ও আচ্ছা সরি, এটা আগেরটাই নিয়ে আসছি ভুলে, ভুলে। এক্সট্রিমলি সরি। উম হ্যাঁ, হিয়ার ইজ ইট। হিয়ার ইট ইজ দ্য প্রবলেম। আচ্ছা, এখন আমরা কথা বলবো chi-square টেস্ট অফ অ্যাসোসিয়েশন নিয়ে। অ্যান্ড ঠিক আগের মতো আমরা একটা প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করতে করতে ব্যাপারটা বুঝবো। তো chi-square টেস্ট অফ অ্যাসোসিয়েশন মানে কি? মানে হচ্ছে গিয়ে যে এখানের মধ্যে আমরা টেস্ট করতেছি যে যে ভেরিয়েবল নিয়ে আমরা টেস্ট করতেছি ওই ভেরিয়েবলের মধ্যে কোনো রিলেশনশিপ আছে কিনা, কোনো অ্যাসোসিয়েশন আছে কিনা। ঠিক আছে? এখন chi-square টেস্ট অফ অ্যাসোসিয়েশনের মধ্যে আসলে আমরা ২ টা ভেরিয়েবল নিয়ে কথাবার্তা বলবো। অ্যান্ড ২ টা ভেরিয়েবলই ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল হইতে হবে। গুডনেস অফ ফিট টেস্টের মধ্যে আসলে একটা ভেরিয়েবলই ছিল। অ্যান্ড ওই একটা ভেরিয়েবল নিয়েই আসলে আমরা জাস্ট কম্প্যারিজন করে করে মানে ম্যাথমেটিক্যালি ব্যাপারটা ক্যালকুলেট করছিলাম অ্যান্ড ডিসিশন মেক করছিলাম। কিন্তু এখানে ২ টা ভেরিয়েবল আলোচনার মধ্যে আসতেছে। একটা ভেরিয়েবল আপনার থাকবে, একটা ভেরিয়েবল আমি কালার, হ্যাঁ কালার দিয়ে দেখাই। একটা ভেরিয়েবল আপনার থাকবে এই যে রো ওয়াইজ, সরি একটা ভেরিয়েবল থাকবে এই যে কলাম ওয়াইজ, ল, মিডিয়াম অ্যান্ড হাই। অ্যান্ড আরেকটা ভেরিয়েবল থাকবে আপনার রো ওয়াইজ, সরি কলাম ওয়াইজ। এই যে হচ্ছে গিয়ে পুর স্লিপ কোয়ালিটি অ্যান্ড গুড স্লিপ কোয়ালিটি। ঠিক আছে? তো এখানে হচ্ছে গিয়ে আপনার ২টা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। তো ফার্স্ট ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল হচ্ছে কি এক্সারসাইজ অ্যান্ড এটা হচ্ছে গিয়ে র ওয়াইজ। অ্যান্ড আরেকটা ভেরিয়েবল হচ্ছে স্লিপ কোয়ালিটি অ্যান্ড এটা হচ্ছে গিয়ে কলাম ওয়াইজ। এটা হচ্ছে কলাম ওয়াইজ। অ্যান্ড এই যে পিকচারের মধ্যে যে টেবিলটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার অবজার্ভড টেবিল। সরি, এটা সব চলে যাচ্ছে। আচ্ছা থাক। পিকচারের মধ্যে যে টেবিলটা দেওয়া আছে এটা হচ্ছে গিয়ে আপনার অবজার্ভ ফ্রিকোয়েন্সির ডাটা দেওয়া আছে। তো আসলে কোয়েশ্চেনটা একটু বোঝার চেষ্টা করি। এ রিসার্চার ইজ ইন্টারেস্টেড ইন এক্সামাইনিং দ্য রিলেশনশিপ বিটুইন এক্সারসাইজ frequency and sleep quality among adults. A survey was conducted with 200 adults asking about their weekly exercise frequency, যেটা ক্যাটাগরাইজ করা হয়েছে ল, মিডিয়াম অ্যান্ড হাই দিয়ে। অ্যান্ড দেয়ার সেলফ রিপোর্টেড স্লিপ কোয়ালিটি যেটা ক্যাটাগরাইজ করা হয়েছে পুর এবং গুড দিয়ে। দ্য ফলোয়িং টেবিল সামারাইজেস দ্য সার্ভে রেজাল্ট। তো এখানে বলা হইতেছে যে যাদের এক্সারসাইজ ফ্রিকোয়েন্সি লো তাদের স্লিপ কোয়ালিটিও পুর, এরকম মানুষ হচ্ছে গিয়ে ৩০ জন। যাদের এক্সারসাইজ ফ্রিকোয়েন্সি অনেক লো তাদের স্লিপ কোয়ালিটি ভালো, এরকম মানুষ আছে ২০ জন। সিমিলারলি যাদের এক্সারসাইজ মোটামুটি এক্সারসাইজ করে তাদের স্লিপ কোয়ালিটি পুর স্লিপ কোয়ালিটি ২০ জন। এরকম ২০ জন বলছে যে তাদের স্লিপ কোয়ালিটি হচ্ছে গিয়ে পোর, যারা মিডিয়াম লেভেলের এক্সারসাইজ করে। অ্যান্ড ৩০ জন বলছে তাদের স্লিপ কোয়ালিটি ভালো। সিমিলারলি যারা অনেক বেশি এক্সারসাইজ করে তাদের মধ্যে মাত্র ১০ জন বলছে তাদের স্লিপ কোয়ালিটি অনেক পুয়ার, কিন্তু তাদের মধ্যে ৯০ জন বলছে তাদের স্লিপ কোয়ালিটি অনেক ভালো। তো এখানে সবসময় ব্যাপারটা একটু খেয়াল করবেন, এখানে আসলে ফ্রিকোয়েন্সি নিয়ে আমরা কাজটা করতেছি যে কতজন, এখানে মানুষ কতজন। অর্থাৎ লো এক্সারসাইজ ফ্রিকোয়েন্সি কিন্তু খারাপ ঘুমানোর কোয়ালিটি এরকম মানুষ আছে ৩০ জন। লো এক্সারসাইজ কোয়ালিটি কিন্তু ভালো ঘুমানোর কোয়ালিটি এরকম ভালো ঘুম হইছে এরকম মানুষ আছে ২০ জন আমার ডাটা সেটের মধ্যে অথবা আমার স্যাম্পলের মধ্যে। তো ব্যাপারটা আসলে এইভাবে আপনি ক্যালকুলেট করবেন। তো এখন আমাকে এই যে টেবিলটা দেওয়া আছে এই টেবিলটা হচ্ছে কি যে অবজার্ভড ফ্রিকোয়েন্সির টেবিল। তো এখন এই টেস্ট অফ অ্যাসোসিয়েশনের মধ্যে সব কিছুই ঠিক আগের মতো, লাইক সরি সব কিছু ঠিক আগের মতো। লাইক এখানে হাইপোথিসিস কি হবে এটা আমরা হাইপোথিসিস দিয়ে শুরু করি। তো নাল হাইপোথিসিস হবে গিয়ে যে দেয়ার ইজ নো অ্যাসোসিয়েশন, দেয়ার ইজ নো অ্যাসোসিয়েশন, নো অ্যাসোসিয়েশন
between exercise frequency, exercise and sleep quality. Sleep quality. আর অল্টারনেটিভ হাইপোথিসিস হবে যে there is a association. There is an association. There is association. বুঝতেছেন আসলে কি হবে। এরপর আমার আলফাটা কি? আলফা হচ্ছে গিয়ে এখানে 0.05 অর্থাৎ 5% লেভেল অফ সিগনিফিক্যান্স। লেভেল অফ সিগনিফিক্যান্স। তো এখানে ডিগ্রিজ অফ ফ্রিডমটা কি? তো এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম বের করা একটু ডিফারেন্ট। তো এটা হবে কি যে নাম্বার অফ রোজ -1। তো এখানে আমি লিখি রোজ -1 টাইমস অর্থাৎ ইনটু কলামস -1। ঠিক আছে? তো আমার এখানে রো আছে 3টা। সো 3 - 1। রো 3টা কিভাবে? এই যে লো, মিডিয়াম, হাই এইগুলো হচ্ছে গিয়ে রো। টোটাল তো আপনার হচ্ছে কি এইগুলার যোগফল 30 + 20 + 10 হচ্ছে গিয়ে 60। এগুলোর যোগফল হচ্ছে গিয়ে টোটাল। তো যাই হোক র হচ্ছে গিয়ে 3টা আর কলাম হচ্ছে গিয়ে আপনার 2টা। সো 3 - 1 ইন্টু 2 - 1। সো আই থিঙ্ক ইটস ইকুয়াল টু 2। তো ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে কি এখানে 2। আর আর সরি আলফা হচ্ছে গিয়ে 0.05। সো এগুলাকে জাস্ট মার্ক করে রাখি। ওকে, এখন আমরা শুরু করব ফর্মুলা নিয়ে কাজ-কাম। তো এখানে ফর্মুলাটা হচ্ছে কি যে ঠিক আগের মতোই। সরি, হ্যাঁ, সামেশন অবজার্ভ ফ্রিকোয়েন্সি মাইনাস এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। কিন্তু এখানে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিটা আসলে আমাদের ক্যালকুলেট করতে হবে এখন। সো এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি ইজে। তো এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন হচ্ছে র টোটাল টাইমস কলাম টোটাল ডিভাইডেড বাই গ্র্যান্ড টোটাল। গ্র্যান্ড টোটাল এটা হচ্ছে গিয়ে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি এর ইকুয়েশন অথবা ফর্মুলা। তো এটা আসলে কিভাবে কি করতে হবে এখন আমরা এটা দেখব। সো ফার্স্ট অফ অল সবচেয়ে বেটার হবে যদি আমরা এটাকে কপি করে নিয়ে আসি। ওকে, এটা এখানে থাকুক। এখন আমরা লিখি এক্সারসাইজ এল এম এইচ। ঠিক আছে? আর এদিকে হচ্ছে পুর স্লিপ কোয়ালিটি আর গুড স্লিপ কোয়ালিটি। ওকে, তো এখন আমরা ক্যালকুলেট করব ভ্যালুগুলো। তো ভ্যালুগুলো আমরা ক্যালকুলেট করি সাদা কালার দিয়ে। সো র টোটাল। সো এখন এইটার জন্য এটার অবজার্ভ ফ্রিকোয়েন্সি হচ্ছে কি 30। তো এটার এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিটা কি হবে? এই যে টোটাল র টোটাল টাইমস কলাম টোটাল ডিভাইডেড বাই গ্র্যান্ড টোটাল অর্থাৎ 60 টাইমস 50 ডিভাইডেড বাই 200। তো যদি আমরা 60 টাইমস 50 ডিভাইডেড বাই 200 করি তাহলে আসবে 15। ওকে, তো এরপর সিমিলারলি বাকিগুলোর জন্য আমরা করে ফেলি। সেটা হচ্ছে সো ফর 20 এটা হচ্ছে গিয়ে 140 টাইমস 50 ডিভাইডেড বাই 200। তো তাহলে কি হবে? 140 টাইমস 50 ডিভাইডেড বাই 200
সেটা হচ্ছে গিয়ে 35, ইটস গোয়িং টু বি 35। সো এরপর আবার 20 আসছে, তো এখানে 60, সো এই 20-র জন্য হবে গিয়ে 60 টাইমস 50 ডিভাইডেড বাই 200, তো এটা হবে আই থিঙ্ক সেম আগের মতোই 15। তারপর এই যে 10-এর জন্য আই থিঙ্ক 15 হবে, না 10-এর জন্য 15 হবে না, 10-এর জন্য হবে 60 টাইমস 100 divided by 200, so 60 yeah 60 times 100 divided by 200, এটা হবে গিয়ে 30, তো এখানে হবে 30, ঠিক আছে। তো এই 30 জন্য কি হবে, 30 জন্য 140 টাইমস 50 ডিভাইডেড বাই 200, সেটা হবে গিয়ে 35, হুম 35, বাট এখানে হবে 140 টাইমস 100 ডিভাইডেড বাই 200, সো 140 টাইমস 100 ডিভাইড বাই 200, এটা হচ্ছে কি 70, ওকে, এটা হচ্ছে 70। তো এই হচ্ছে আমার এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সির কাউন্ট। ওকে, তো এখন আমার ফর্মুলার মাধ্যমে বের করতে হবে, বের করতে হবে এই অবজার্ভ ফ্রিকোয়েন্সি থেকে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বাদ দিয়ে যে স্কোরটা আসবে ওইটা এখন আমার ক্যালকুলেট করতে হবে। তো এখন আমরা আমাদের এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি আসলে সাজায় ফেলছি, তো এখন কিছু করতে হবে না, এখন ওই যে আমাদের সূত্রানুসারে জাস্ট ক্যালকুলেশন করে বের করতে হবে। সো সূত্রটা কি ছিল এটা আরেকবার লিখে দেখাই আপনাদেরকে। এটা ছিল অবজার্ভ ফ্রিকোয়েন্সি মাইনাস এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তাহলে এই যে ফার্স্ট ভ্যালুর জন্য অর্থাৎ লো ইকুয়ালস টু 30 জন্য কি হবে, 30 minus 15 whole square divided by 15. So first one is 30 minus 15 whole square divided by 15. এরপরটা হবে 20 minus 35 whole square divided by 35. 20 minus 35 whole square divided by 35. এরপরটা হবে 20 minus 15 whole square, 20 minus 15 whole square divided by 15. সো এইভাবে প্রত্যেকটার যোগ হবে, তো লাস্টেরটা হবে 90 minus 70, সো 90 minus 70 whole square divided by 70। তো এরপর ফাইনাল ক্যালকুলেশন করার পর আনসারটা আসবে 42.857, 42.857। তো এটা হচ্ছে কি আমার ক্যালকুলেটেড কাই স্কোয়ার স্কোর, ক্যালকুলেটেড স্কোর। তো এইটা আমি কম্পেয়ার করতে হবে টেবুলেটেড স্কোরের সাথে। তো টেবুলেটেড স্কোরটা হবে গিয়ে 2 ডিগ্রিজ অফ ফ্রিডম, 2 ডিগ্রিজ অফ ফ্রিডম আর 0.05 লেভেল অফ সিগনিফিকেন্সের সাথে। সো এইটার ভ্যালুটা আমরা পাবো এই যে টেবিলের মধ্যে, অর্থাৎ 2 ডিগ্রিজ অফ ফ্রিডম আর 0.05 হচ্ছে কি 5.99, অর্থাৎ সেটা হচ্ছে কি 5.99। তো আমরা এইখানে আসলে ক্লিয়ারলি দেখতেছি যে আমার ক্যালকুলেটেড ভ্যালু দ্যাট ইজ 42 পয়েন্ট I think it's 857 is greater than 5.99. This means the test is statistically significant, significant at 5% level of significance. Hence we may reject the null hypothesis, the null
hypothesis, hypothesis, and conclude, and conclude, conclude. There is relationship, there is an association or relationship, association between the variables, between the variables. ঠিক আছে? তো এই হইতেছে গিয়ে দুই ধরনের chi-square টেস্ট এর ওভারভিউ অ্যান্ড একটা প্র্যাকটিক্যাল প্রবলেম। তো আপনারা অবশ্যই প্র্যাকটিক্যাল প্রবলেমগুলা এইভাবে প্র্যাকটিস করবেন। যদি প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো যদি এইভাবে প্র্যাকটিস না করেন তাহলে আসলে ভুলে যাবেন ব্যাপারটা। অ্যান্ড আমরা যে সময় আর এবং পাইথন শিখবো, তো ওই সময় এই সেম টেস্টগুলো আসলে আমরা খুব ইজিলি আর এবং পাইথন দিয়ে কীভাবে কোডিংয়ের মাধ্যমে অ্যান্ড কীভাবে পি ভ্যালুর মাধ্যমে ডিসিশন মেক করে করা লাগবে ওইগুলা ইন ডিটেলসে দেখাবো। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে থাকার জন্য।